ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস আল মামুনের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে কার্যালয়ে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে হেনস্থার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা প্রাধ্যক্ষের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবিতে প্রায় ৮ ঘণ্টা কার্যালয় অবরুদ্ধ রাখেন। গতকাল ৩টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা প্রাধ্যক্ষকে বের করে নিতে গেলে শিক্ষার্থী ও হল সংসদের নেতাদের সঙ্গে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। এতে হল সংসদের ভিপি আবু নাইম, জিএস ইমামুল হাসান সহ অন্তত ৬ জন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে ৯ আগস্ট প্রাধ্যক্ষের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট শেয়ার করেন শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহিম। ওই পোস্টের জেরে তাকে প্রায় ১.৫ ঘণ্টা প্রাধ্যক্ষের কক্ষে আটকে রেখে ভয়ভীতি প্রদর্শন, নির্যাতন ও জোর করে লিখিত বক্তব্যে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ওঠে। ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা সিসিটিভি ফুটেজ প্রকাশ ও প্রাধ্যক্ষের পদত্যাগের দাবি জানান। পরে ছাত্রদলের নেতাকর্মীরা প্রাধ্যক্ষকে কার্যালয় থেকে বের করে নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়। ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। আগস্টের শেষে যান চলাচলের জন্য উন্মুক্ত হচ্ছে বহুল প্রত্যাশিত মুক্তারপুর পঞ্চবটি দ্বিতল সড়ক। এতে ঢাকার সঙ্গে উন্নত সড়ক যোগাযোগের দীর্ঘদিনের স্বপ্ন এখন বাস্তবে রূপ নিচ্ছে মুন্সিগঞ্জবাসীর। প্রকল্পটি চালু হলে যাতায়াতে ভোগান্তির অবসানের পাশাপাশি বাঁচবে কর্মঘণ্টা, খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার। মুন্সিগঞ্জ প্রতিনিধি শেখ মোহাম্মদ রতনের তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া হক ময়ের রিপোর্ট। ঢাকার সাথে মুন্সিগঞ্জে সড়ক যোগাযোগ নিরবচ্ছিন্ন করতে মুক্তারপুর থেকে পঞ্চবটি পর্যন্ত আধুনিক দ্বিতল সড়ক নির্মাণ কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। প্রকল্পের প্রায় ৯৫% কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। নির্মাণ সম্পূর্ণ হয়েছে ৯.৫ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এর নিচে রয়েছে ৫৪ ফুট প্রশস্ত ও প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ ৪ লেনের আধুনিক ও টেকসই সড়ক। প্রকল্পটি চালু হলে মুন্সিগঞ্জ থেকে ঢাকায় যাতায়াতে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে বলে মনে করছেন স্থানীয়রা। আমাদের মুন্সিগঞ্জ পঞ্চবটি রোডটা যদি তাড়াতাড়ি দ্রুত খুলে দেওয়া হতো তাহলে আমরা একটু ভোগান্তি থেকে বাঁচতাম। যে যানজট, যে দুর্ভোগ মানুষ পোহাতো, সেগুলো অচিরেই আমরা কেটে যাব। আমাদের স্বপ্নের আশা সব পূরণ হবে। মনে করেন 10 থেকে 15 মিনিটের ভিতরে আমরা ঢাকা চলে যেতে পারবো। মুন্সিগঞ্জবাসী ছাড়াও এই সড়কের সুবিধাভোগী হবেন নারায়ণগঞ্জের সৈয়দপুর, কাশীপুর, গোপনগর ও বিসিক শিল্পনগরী সহ আশেপাশের এলাকার কয়েক লাখ মানুষ। প্রকল্পের কল্যাণে চর সৈয়দপুর থেকে সরাসরি এলিভেটেড সড়কে উঠে পঞ্চবটি ও সাইনবোর্ড হয়ে অল্প সময় ঢাকায় পৌঁছানো যাবে। মোটর গাড়ির হেল্পার শ্রমিকদের জন্য এটা খুব ভালো হয়েছে। তাড়াতাড়ি করতে পারলে আমাদের জন্য অনেক সুবিধা, ব্যবসা বাণিজ্যের জন্য আমাদের জন্য অনেক ভালো। এই রোড কাজ চলমানকালে খুব ভোগাভুগি আশা করি আর ভুগবো না। আর আমাদের উপরে কর্মকর্তা বসদের অনুমতি আছে খুব দ্রুত কাজ করার জন্য। এটা খুব শীঘ্রই উদ্বোধন হবে, বেশি দিন লাগবে, অল্প কিছুদিনের ভিতরে এটা কাজ চলমান শেষ হয়ে যাবে। এক্সপানশন জয়েন্ট স্থাপন ও পিচ ঢালাইয়ের কাজ শেষে আগস্টেই যান চলাচলের জন্য উন্মুক্ত হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। পুরো প্রকল্পের কাজ শেষ হবে ডিসেম্বরে, জানালেন প্রকল্প পরিচালক। প্রাইস অ্যাডজাস্টমেন্টটা বেশি হওয়ার কারণ হলো শুধু ডিজেল বাড়ার কারণে। ডিজেল বাড়ার কারণে কনস্ট্রাকশন সাইট জানেনি, সব ইকুইপমেন্ট আমার ডিজেলে চলে এবং প্রত্যেকটা জায়গাতেই এটাকে এফেক্ট করছে, যার কারণে আমার প্রাইস অ্যাডজাস্টমেন্টটা বেশি লাগছে। এটা আমরা অনুমোদন নিয়ে এটা শেষ করে দেবো। ২,৬৫৯ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক দ্বিতল সড়কের নিচতলায় সড়ক ব্যবহারকারীদের টোল দিতে না হলেও এলিভেটেড সড়কে চলাচলের জন্য দিতে হবে নির্ধারিত হারে টোল। সাদিয়া হক মৌ, মাই টিভি, নিউজ ডেস্ক। ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই। পটুয়াখালীতে ৫ বছরও শেষ হয়নি ব্রিজের সংযোগ সড়কের কাজ। বছরের পর বছর অবহেলায় পড়ে আছে সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের সংযোগ সেতুটি। ৫ বছর পূর্বে সেতুটির নির্মাণ কাজ শেষ হলেও দুই পাশের অ্যাপ্রোচ সড়ক না থাকায় জনগণের কোনো কাজে আসছে না। দুর্ভোগে ২ ইউনিয়নের ৮ গ্রামের ১০,০০০ মানুষ। পটুয়াখালী থেকে মশিউর রহমান বাবলুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের সঙ্গে ভুরিয়া ইউনিয়নের যোগাযোগের একমাত্র সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০২১ সালে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রায় ৩.৫ কোটি টাকা ব্যয়ে ২৪ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতুটির নির্মাণের উদ্যোগ নিলেও দীর্ঘ ৫ বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ।
সেতুর মূল কাঠামোর বেশিরভাগ কাজ সম্পন্ন হলেও সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় এটি এখনও ব্যবহার অনুপযোগী। ফলে কাঠের অস্থায়ী মই ব্যবহার করে ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসী। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। আমরা দীর্ঘদিন যাবৎ এই রাস্তার দুই পাশে খনন করার কারণে গাড়ি ঘোড়া চলতে পারতেছে না। এখান থেকে আমরা 6টা এলাকার লোক যাতায়াতের জন্য খুবই কষ্ট দিন পার করতে আছি। স্কুলের শিক্ষার্থী সহ জরুরি রোগী হাসপাতালে নেওয়া এবং কৃষিপণ্য পরিবহন করতে দেখা দেয় নানা প্রতিবন্ধকতা। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ধীর গতিতে চলছে প্রকল্পের কাজ। এই ব্রিজে একটা চার দিছে, কিন্তু এই জায়গা দিয়ে আমাদের আসতে খুবই ভয় লাগে। বৃষ্টির সময় আমরা পড়েও যাই, স্কুলে যেতে পারি না। সড়ক নির্মাণ সহ অবশিষ্ট কাজ শেষ করে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করার দীর্ঘদিনের দাবি এলাকাবাসীর। ভোগান্তিটা কবে নাগাদ শেষ হবে, যাতে আমরা এই কাজটা অত দ্রুত সম্পন্ন হয়, আমরা স্বাভাবিক চলাচল করতে পারি। ব্রিজটা পড়ে না থাকে, দ্রুত এই ব্রিজটার কাজ কমপ্লিট হয় এবং যোগাযোগের একটা সুন্দর ব্যবস্থা করা হয়। দ্রুত সময়ের মধ্যে সংযোগ সড়ক সহ অবশিষ্ট কাজ শেষ করার আশ্বাস দিয়েছে এলজিইডি। স্ট্রাকচারাল কাজ সম্পন্ন হয়ে গেছে, কিন্তু দুই পাশে অ্যাপ্রোচের জমি জটিলতা ছিল, এই জন্য এটা করতে পারেনি। এটা আমি তাদের তাগাদা দিচ্ছি, আগামী 1 মাসের মধ্যে হয়তো কাজটা শুরু হবে। সেতু নির্মাণ কাজ সম্পন্ন হলে দুর্ভোগ কমবে লোহলিয়া ও ভুরিয়া ইউনিয়নের অন্তত 8 গ্রামের প্রায় 10,000 মানুষের। হাফিজা খানম জুথি, মাই টিভি। 23 কোটি টাকা ব্যয়ে নির্মাণ প্রায় শেষ, অথচ নির্ধারিত সময় পেরিয়ে মাদারীপুরের শিবচর পৌর শিশু পার্ক এখনও চালু হয়নি। বিদ্যুৎ সংযোগ ও কারিগরি কাজকে কারণ হিসেবে দেখাচ্ছে কর্তৃপক্ষ। তবে 2 দফা মেয়াদ শেষ হওয়ায় প্রশ্ন উঠছে, এত অর্থ ব্যয়ের পরও কেন জনসাধারণের জন্য খুলছে না পার্কটি। প্রতিনিধি মাসুদ সর্দারের তথ্যচিত্রে বিস্তারিত জুবাইর রহমানের রিপোর্টে। 2017 সালের ডিসেম্বরে ময়নাকাটা নদীর তীরে প্রায় 5 একর জমিতে পৌর শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন, জমি অধিগ্রহণ সহ নানা জটিলতা পেরিয়ে 2023 সালের অক্টোবরে শুরু হয় প্রথম ধাপের কাজ। পরের বছর যুক্ত হয় দ্বিতীয় ধাপের উন্নয়ন। 2026 সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে গেছে, এরপরেও চালু হয়নি পার্কটি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘসূত্রতায় একদিকে নষ্ট হচ্ছে নির্মাণ কাজ, অন্যদিকে বঞ্চিত হচ্ছে শিশু ও সাধারণ মানুষ। কাজটা শেষ হইলে আমাদের এলাকার পোলাভান সুন্দর খেলাধুলা দেখতে পারবো, আমরা সুন্দরবন চলতে পারবো, এটাই আমাদের প্রত্যাশা। এই পার্কটা কত বছর ধরে কাজ করতে আছে, কিন্তু শেষ করতে পারে নাই। পোলানের আড্ডা করে এমনি এখানে প্রশাসন থাকলে আমার সবচেয়ে ভালো হতো। আমরা এখানে আইসা ঘুরতে পারি না, ঢুকতে পারি না ভিতরে, এটা তালা মারা থাকে। এটা চালু হলে আমাদের জন্য ভালো হতো। সরকারি লোক যারাই আসলে জিজ্ঞেস করলে যে এটা আজ হবে বা কালকে হইব বা পশু হইব, এমন করে প্রায় 2-3 বছর 5 বছর লেগে গেছে। তবে পৌর কর্তৃপক্ষের দাবি, বিদ্যুৎ সংযোগ সহ কিছু কারিগরি কাজ শেষ হলেই খুলে দেওয়া হবে পার্কটি। শিশু পার্কের কাজ শেষ পর্যায়ে, রাইডের কাজ সব কমপ্লিট, এখন শুধু বিদ্যুৎ সংযোগটা বাকি আছে। এ বিষয়ে ঠিকাদারকে জোরালোভাবে বলা হয়েছে, তিনি আগামী 1 সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সংযোগের প্রয়োজনীয় ব্যবস্থা করে দেবেন বলে জানান। জেলা প্রশাসনের হিসাবে পার্কটির প্রায় 98% অবকাঠামোগত কাজ শেষ, এখন চলছে জনসাধারণের জন্য উন্মুক্ত করার প্রস্তুতি। আমাদের বিদ্যুতের লাইনটা শেষ করছে না, তো এই লাইনের ব্যাপারে আমি যে মেসেজটি পেলাম যে আগামী সপ্তাহের মধ্যে তারা এই লাইনের ব্যাপারে নিশ্চিত একটা অবস্থানে আসতে পারবে। আর যদি কোনো কারণে তারা এবারও ব্যর্থ হয়, তাহলে তাদেরকে বিধি মোতাবেক তাদের ব্যাপারে আমাদের ব্যবস্থা নিতে হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আমরা বিষয়টি অবহিত করব। নাগরদোলা, জাম্পিং ক্যাঙ্গারু, বাম্পার কার, হ্যাপি সুইং থেকে শুরু করে 9D মুভি রাইড, 14টি আধুনিক রাইড থাকার কথা এই পার্কে। প্রশ্ন একটাই, 23 কোটি টাকার এই বিনোদন কেন্দ্রে কবে সত্যিকার অর্থে শিশু ও নগরবাসীর কাজে আসবে? জুবাইর রহমান, মাই টিভি নিউজ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, জিয়া পরিবার রাজনীতির একটি বাতিঘর হিসেবে কাজ করছেন। দেশের জন্মলগ্ন থেকে সংকট, দুর্নীতির সংকটের সমাধান হিসেবে জিয়া পরিবার। 1971 সালের 25 মার্চ রাত 2টার সময় যখন সব নেতারা পালিয়ে গিয়েছে, তখন জাতিকে পথ দেখিয়েছিলেন মেজর জিয়া। বরিশালের গৌর নদীতে গতকাল রাতে দুর্নীতির জন্য গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার অবিস্মরণীয় ভূমিকা ও বর্তমান প্রেক্ষিত আলোচনা সভায় সভার প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন। জিয়া পরিবার বাংলাদেশের রাজনীতির জন্য একটি বাতিঘর হিসাবে কাজ করছে। দেশের জন্মলগ্ন থেকে যে সংকট, প্রতিটি সংকটের সমাধান হিসেবে হাজির হয়েছে
জিয়া পরিবার রাজপথের দীর্ঘ 1 দশকের সংগ্রামের মধ্য দিয়ে জনগণের রায় নিয়ে এদেশের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী হিসাবে দেশ, দল এবং জাতিকে 1991-তে আবারও আরেকবার উদ্ধার করেছিলেন। জহিরুদ্দিন স্বপন যখন সেমিনারে বাংলাদেশের পজিশন উপস্থাপন করেন, একটা আলোচনা যখন গাড়ির মধ্যে বসে ইউটিউবে শুনি, তখন নিজেকে ধন্য মনে হয় যে এই মানুষটার সাথে আমার পরিচয়। পাবনার ঈশ্বরদীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 82তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। রবিবার ঈশ্বরদী পোস্ট অফিস মোড়ের বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা যুব দলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। প্রধান বক্তা ছিলেন ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাসুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফুল ইসলাম তুহিন। নরসিংদীর বেলাবতে র্যালি, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্তকরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রবিবার উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার লাইলাতুল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান খান, উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিল কমান্ডের সদস্য সচিব আব্দুল খালেক মাস্টার, বেলাবো উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন নীলু, সাধারণ সম্পাদক আমিনুল হক সহ মৎস্য চাষী, ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ। কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা অভিযোগ করেছেন, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তার গাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করেছে। হামলার প্রতিবাদে কুষ্টিয়া জেলা জামাতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে। সমাবেশে আমির হামজা গণ অধিকার পরিষদকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করে বলেন, হামলায় জড়িতদের ভিডিও ফুটেজ পাওয়া গেছে এবং তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে ডিসি অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দেন তিনি। এই দেশে জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের উপরে এই ট্যাগ যদি কেউ দিতে চান, আমি স্পষ্ট ভাবে আপনাদেরকে বলছি, যেহেতু এটা ভারতের তৈরি করা নাটক, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সংসদে বলেছিলেন, আমাকে যারা রাজাকার বলে এরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। সুতরাং এখন থেকে আর কোনদিন কেউ যদি জামাত ইসলামের শিবিরের উপরে এরকম উল্টা পাল্টা ট্যাগ দেয়, আমি ঘোষণা দিলাম ওইগুলো ওইরকম বাবা মাহীন সন্তান। দিনাজপুরের পার্বতীপুরে র্যালি, পোনা অবমুক্ত এবং আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে গতকাল একটি র্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমিন আজিজ, সহকারী কমিশনার ভূমি মাহমুদ হুসাইন রাজু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খালেদ মোশাররফ, কৃষি কর্মকর্তা রাজীব হুসাইন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার পবিত্র কুমার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গাইবান্ধার সাদুল্লাপুরে 3 দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানের শুরুতে গাইবান্ধা 3 আসনের সংসদ সদস্য, সকল সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ, ইউপি চেয়ারম্যান ও উপজেলার সফল মৎস্য চাষীদের সাথে নিয়ে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা চত্বরে অবস্থিত একটি পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার হারুন আর রশিদের সঞ্চালনায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রজাতুন জান্নাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইবান্ধা 3 আসনের সংসদ সদস্য আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এস আলম গ্রুপের বাতিল হওয়া সরকারি 4টি প্লট দখলের
একদিন পরে উচ্ছেদ অভিযান চালিয়ে দখলমুক্ত করেছে জেলা প্রশাসন। রোববার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতে প্রায় 500 কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি পুনরায় সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়। যেহেতু এটা সরকারি জায়গা, ডিস্ট্রিক্ট কালেক্টরের প্রতিনিধি হিসেবে এবং পর্যটন সেলের দায়িত্বরত ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারি জায়গা উদ্ধার করার জন্য এখানে টিনের যে বেড়াগুলো ছিল সেগুলো ভেঙে দেওয়া হবে। এইটাই আজকে রয়েছে। আসলে পরদার ব্যাপারটা তো জটিল এবং এটা এখনও চলমান। তবে কে দিয়েছে, কেন দিয়েছে, তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আমরা এটা উদ্ধার করতে পারবো কিনা। উত্তর হচ্ছে আমরা উদ্ধার করতে পেরেছি আল্লাহর অশেষ রহমতে। চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভা প্রতিষ্ঠিত হয় 1997 সালের 8 অক্টোবর। 15 বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভায় রয়েছে 9টি ওয়ার্ড। প্রতিষ্ঠার প্রায় 29 বছর পর নাগরিক সেবা ও অবকাঠামো উন্নয়নে নানা কার্যক্রম চললেও বড় প্রশ্ন রয়ে গেছে বিশুদ্ধ পানি সরবরাহ নিয়ে। প্রায় 6 বছর আগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রায় 5 কোটি টাকার প্রকল্পে নির্মাণ করা হয় বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা, কিন্তু আজও এর সুফল পাননি পৌরসভার প্রায় 50,000 মানুষ। দীর্ঘদিন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি, চুরি হচ্ছে মূল্যবান সামগ্রী। বর্তমানে প্রকল্প এলাকা পরিণত হয়েছে পরিচ্ছন্নতা কর্মীদের বসতিতে। নাগরিকদের প্রত্যাশা বিশুদ্ধ পানি, উন্নত ড্রেনেজ সহ মৌলিক সেবা নিশ্চিত হোক। দর্শক, চুয়াডাঙ্গা জীবননগর থেকে আরো বিস্তারিত জানাচ্ছেন এ বিষয়ে প্রতিনিধি জামাল হোসেন খোকন। ধন্যবাদ আপনাকে। আমি এখন অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর পৌরসভায়। আমি আপনাদের একটি বিষয় দেখানোর চেষ্টা করতেছি। আমার পিছনে যেই বিশুদ্ধ পানির যে প্রকল্পটি আছে, এটি জনপ্রশাসন মন্ত্রণালয় আজ থেকে প্রায় 6 বছর আগে এটা এই কার্যক্রম করে। এটি প্রায় 5 কোটি টাকা ব্যয়ে এই পৌরসভার প্রায় 50,000 মানুষের বিশুদ্ধ পানির জন্য একমাত্র একটি ব্যবস্থা ছিল এটি। কিন্তু এই দীর্ঘ 5 বছর অতিবাহিত হওয়ার পরেও এই প্রকল্পটি এখনও আলোর মুখ দেখতে পারেনি। এই প্রকল্পের প্রায় 9টি ওয়ার্ডের অধিকাংশ ওয়ার্ডেই এইটার পানির যে বিশুদ্ধ পানির জন্য অনেক জায়গায় লাইন করা হয়েছিল। সেই লাইনগুলো দীর্ঘদিন পড়ে থাকার কারণে এই প্রকল্পের যে সমস্ত মূল্যবান জিনিসপত্র আছে, মূল্যবান মেশিনারিজ আছেন, বৈদ্যুতিক এগুলো আছেন, সব অনেকগুলোই দীর্ঘদিন পড়ে থাকার কারণে নষ্ট হয়ে গেছে। এবং আমি এই পৌরসভার যে ইঞ্জিনিয়ার সাহেব আছে আবুল কাশেম, তার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন তারা এই যে ঠিকাদার কোম্পানি, এটি এই পৌরবাসীর কাছে এটি দিয়ে হস্তান্তর করার, পৌরসভার কাছে হস্তান্তর করার কথা ছিল। পৌর কর্তৃপক্ষের কাছে তারা লিখিতভাবে কোনো হস্তান্তর করেনি। কিন্তু আমি ঠিকাদার কোম্পানির সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন এটি হস্তান্তর করেছে। এখন বিষয়টা হচ্ছে তিনি আরেকটি কথা বলেছেন, এই জায়গায় যে প্রকল্পের যে পানির পাম্পগুলো আছে, পানির পাম্পগুলোর নকশার সমস্যা আছে, সেইগুলো পানির নিচে পড়ে আছে এবং এই কারণে যেই পানির যে প্রকল্পটা এটি তারা চালু করতে পারছে না। যদি পুনরায় চালু করা হয় তাহলে এই পৌরসভার যে সমস্ত প্রায় 50,000 মানুষ বিশুদ্ধ পানি পাবে এবং এখন পানিবাহী যে সমস্ত রোগ তার থেকে মুক্তি পাবে। ধন্যবাদ আপনাকে। আমার কাছে সর্বশেষ জীবননগর পৌরসভার এই তথ্য ছিল আমার কাছে। খোকন, আপনাকে ধন্যবাদ। ফরিদপুরের সদরপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সদরপুর উপজেলা প্রবাসী ফোরামের আয়োজনে ঢেউখালী ইউনিয়নের পিঁয়াজখালী বাজারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আক্টেরচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হাবিব চৌকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার আল সুমন ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাহালুল মাতুব্বর সহ নেতাকর্মীরা। কওমি মাদ্রাসা শিক্ষা সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সহ 13 দফা শিক্ষা দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রামে গোলটেবিল বৈঠক করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের চট্টগ্রাম মহানগরী ও জেলা শাখা। চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমেদ সেমিনার হলে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ রাইহান আলী। বৈঠকে সংগঠনের 13 দফা দাবি তুলে ধরেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাকিব মাহমুদ রুমি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাসিমা হত্যা মামলার পলাতক 2 আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং মামলার সব আসামির সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসী। রবিবার উপজেলার ভুলতা পুলিশ ফাঁড়ির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত নাসিমার স্বজন, স্থানীয় বাসিন্দা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, নাসিমা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডে জড়িত সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আইনের কাছে আমাদের এতটুকুই আবেদন, সরকারের কাছে আমাদের এতটুকুই আবেদন, যাতে তারা তাদের দুজনকে ধরতে পারে, তাদের দুজনকে ধরে সর্বোচ্চ ফাঁসি চাই। আমরা আমার মায়ের হত্যার সর্বোচ্চ ফাঁসি চাই। আলাল ও তার স্ত্রী আর তার মেয়ে জামাই আর তার ছেলে আছে, তারা মিলে এই কাজটা করছে, তার মেয়ে আছে, সবাই জন্য আমরা এটা। চট্টগ্রামের মিরসরাই গ্রামীণ সড়কের পাশে 1200 তাল বীজ ও চারা রোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার। তিনঘরিয়াটোলা মুরাদপুর সড়কের বিভিন্ন স্থানে দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। সংগঠনের সদস্যরা জানান, আগের বছরগুলোতে রোপণ করা অনেক তালগাছ এখন বড় হয়ে সড়কের পাশে দৃশ্যমান হয়েছে, যা তাদের এ কাজে আরও উৎসাহিত করছে। চট্টগ্রামে শুরু হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পুনাবের উদ্যোগে জুলাই মেমোরিয়াল ফুটসাল টুর্নামেন্ট সিজন 2। নগরীর সিকো এরেনায় আয়োজিত এবারের প্রতিযোগিতায় চট্টগ্রামের 10টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 20টি ফুটবল দল অংশ নিচ্ছে। 16 থেকে 18 আগস্ট পর্যন্ত চলবে গ্রুপ পর্ব। এরপর 22 ও 24 আগস্ট অনুষ্ঠিত হবে নকআউট পর্ব। উদ্বোধনী বক্তব্যে পুনাবের সাধারণ সম্পাদক আমিন আল রাজি টুর্নামেন্ট সফল করতে সবার সহযোগিতা কামনা করেন। কুড়িগ্রামের নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ 2026 উদযাপন করা হয়েছে। সকাল 10টায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে মাছের পোনা অবমুক্তকরণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে স্বপ্নকুড়ি হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার বক্তব্য রাখেন। গোপালগঞ্জের কোটালী পাড়ায় অনুষ্ঠিত হলো জাতীয় মৎস্য পক্ষ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা। রবিবার বিকেলে উপজেলা হলরুম সভা কক্ষে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুপ্তা হকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় মৎস্য পক্ষ 2026-এর শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জ 3 আসনের সংসদ সদস্য SM জিলানি। এ সময় আরও উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি SM মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহজাহান সিরাজ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।